এক অদ্ভুত রহস্য, এক শিহরণ জাগানো মৃত্যু, আর সেই মৃত্যু ছায়ায় ঢেকে যাওয়া পুরো একটি গ্রাম। শান্তিপ্রিয় ছোট্ট সেই গ্রাম একদিন হঠাৎ করে বদলে যায় দুঃখের অন্ধকারে। মুহূর্তের ভেতর উধাও হয়ে যায় তাদের শান্তি। ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর মৃত্যু। এই মৃত্যু থাবায় এগিয়ে যেতে পারেনি নিষ্পাপ ছোট্ট শিশুরাও। যেন কোনো অদৃশ্য শক্তি রাতের আধারে ক্রোধে ফুঁসছে, যেন কেউ প্রতিশোধ নিচ্ছে, তাদের অস্তিত্ব মুছে দিতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, কোন অভিশাপ নেমে এলো সেই গ্রামের ওপর? কেন তাদের সঙ্গে এমন ভয়ালো ঘটনা ঘটতে শুরু করলো? এটা কি সত্যি কোনো পুরনো অভিশাপ, নাকি আরো গভীরে লুকিয়ে আছে কোনো প্রতিশোধের ইতিহাস? আজ যে গল্পটা দেখবেন, এটা হতে পারে আপনার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। তাই অনুরোধ, বোঝার সুবিধার্থে গল্পটা বড় হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এক মুহূর্তের স্কিপও আপনাকে সত্যটা থেকে দূরে ঠেলে দিতে পারে। চলুন তাহলে দেরি না করে ইন্দোনেশিয়ান সত্য ঘটনায় নির্মিত গল্পটা দেখে আসি। তো গল্পের শুরুতেই ইন্দোনেশিয়ার ছোট্ট একটা গ্রামে রাতের আধারে ভয়ানক একটা জঙ্গল দেখানো হয়, যেখানে একটা মহিলা ধারালো অস্ত্র নিয়ে কিছু আত্মাধিক রিচুয়াল করে। তার সেই রিচুয়াল করার জন্য সেখানে একটা আত্মা নেমে আসে আর বলে, তুমি যেটা চাও সেটাই হবে, তবে তার জন্য তোমার প্রিয় একটা জিনিস তোমাকে উৎসর্গ করতে হবে। সেটা করতে মেয়েটা রাজি হয়ে যায়, আর সে নিজেকে ওই আত্মার কাছে সমর্পণ করে আত্মাটাকে পুজো করতে থাকে। এরপর ইন্দোনেশিয়ার একটি গ্রামে মহামারীতে সবাই মারা যাওয়ার পর এক দম্পতি বেঁচে যায়। তারা অন্য গ্রামে গিয়ে বসতি স্থাপন করে। সালটা ছিল 1965 থেকে 1966 সাল। এরপর থেকে তাদের ছেলে মেয়েরাও সেখানে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তারা হলো নেসি, গুগুন, ডিডিন। এটা যেহেতু সত্য ঘটনা, তাই এই কথাগুলো উঠে আসে। তো এরপর গুগুনকে দেখা যায় তার ফ্রেন্ড ফ্যান্সিকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালিয়ে অনেকদিন শহরে থাকার পর গ্রামে ফিরছে। ফ্যান্সি গুগুনকে জিজ্ঞেস করে, তুমি কেন এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে এই গ্রামে এসে থাকো? চাইলেই তো শহরে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো। তবে গুগন তাকে জানায়, শহরে আমার মন টেকে না। এই গ্রামের মুক্ত বাতাস আর খোলা আকাশের নিচে আমার ভালো লাগে। এখানে শহরের মতো কোনো কোলাহল নেই, শান্ত পরিবেশ। তারা জঙ্গলের ভেতর থেকে আসার সময় ফ্যান্সি হঠাৎ করেই তার চোখের সামনে সাদা কিছু একটা দেখতে পায়, কিন্তু ভালো করে দেখার আগেই সেখানকার ফরেস্ট গার্ড এসে পেছন থেকে তাকে ধরে ফেলে আর বলে, তোমরা এখানে কি করছো? হিংস্র পশু পাখি আক্রমণ করতে পারে, দ্রুত বাসায় ফিরে যাও। তো ফরেস্ট গার্ডের কথা শুনে তারা দুই বন্ধু আবারও বাইক নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে বাড়িতে পৌঁছাতে গুগনের স্ত্রী অনেকদিন পর তার হাজবেন্ডকে দেখে অনেক খুশি হয়। অন্যদিকে গুগনের ভাইয়ের মেয়ে ইমাস রান্নাঘরে রান্না করছিল। তখন তার মা ইমাসকে অনেকবার ডাকলেও সে তার মায়ের ডাকে কোনো সাড়া দেয় না, বরং তার চেহারায় এক অদ্ভুত ভয়ঙ্কর রূপ দেখা যায়। সে রান্নাঘরে জানালা দিয়ে বাইরে তাকালেই অনেকগুলো আত্মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। আত্মাগুলো মুহূর্তের ভেতর ইমাসকে পজেস করে নেয়। এ থেকে বোঝা যাচ্ছিল আত্মাগুলোর সাথে ইমাসের কোনো না কোনো কানেকশন আছে, কিন্তু কানেকশনটা কি সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর ইমাস হাতের কাছে থাকা একটা ছুরি হাতে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তো যাই হোক, গুগনের স্ত্রী যখন কথা বলছিল, হঠাৎ করেই তাদের সামনে একটা মরা পাখি এসে পড়ে। এটাতে গুগনের স্ত্রী রানী অশুভ কিছু মনে করে, কিন্তু গুগন বিষয়টাতে পাত্তা দেয় না। সে মনে করে হয়তো আবহাওয়া চেঞ্জ হওয়ায় এমনটা হয়েছে। পরক্ষণে আবারও একটা পাখির মরাদেহ সেখানে পড়লে এবার তারা বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। তখন তারা গুগনের ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে দৌড়ে গিয়ে দেখে তার ভাই কাসুয়ার স্ত্রী মারা গিয়েছে। কাসুয়া সবাইকে দেখে বারবার করে বলতে থাকে তার মেয়ে তার স্ত্রীকে মেরে ফেলেছে। মেয়ে হয়ে কি করে তার মাকে মেরে ফেলে, এই বিষয়টা ভেবেই সবাই প্রথমে অবাক হয়ে যায় এবং ইমাসের কাছে এগিয়ে গেলে দেখতে পায় ইমাস খুব কান্নাকাটি করে বলছে, আমি কাউকেই মারিনি, আমি কিছুই করিনি। সেখানে কাসুয়ার বোনের স্বামী জেং, তার ভাই ডিডিন সবাই এসে পৌঁছায়। কাসুয়ার রেগে মেগে ইমাসকে মারতে গেলে সবাই তাকে বাধা দেয়। কাসুয়া সবাইকে বোঝানোর চেষ্টা করে ও কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না, ওর ভিতর ভয়ঙ্কর কিছু ভর করেছে। এ থেকে বোঝা যায় ইমাস ওই আত্মা দ্বারা পজেস হয়েছিল। ডিডিন তার ভাইকে শান্ত করলে সে শান্ত হতে চায় না, বরং বলে, ওর জন্য আমাদের সবার অনেক বিপদ হবে। আমি কি আমার স্ত্রীকে মেরেছি? তোমরা আমার কথা বিশ্বাস করো না। এদিকে সবাই ইমাসের কান্না দেখে
ওকেও কোনো কিছু বলতে পারে না। এরপর সবাই কাসুয়ার স্ত্রীকে জঙ্গলের ভেতর দাফন করতে চায়। তখন গুগনের বন্ধু ফ্যান্সির অদ্ভুতভাবে লাশ কবরে দেওয়ার পর তার সারা গা চুলকাতে থাকে, যার কারণে সে জঙ্গলের ভেতর যেতে থাকলে ডিডিন গুগনকে বলে, তোমার বন্ধুর হয়তো জঙ্গলের ভেতর থেকে আসার সময় বিছুটি পাতা ঘষা খেয়েছে, দ্রুত ওকে গিয়ে দেখো। অন্যদিকে ফ্রান্সি জঙ্গলের ভেতর গেলে অদ্ভুত রকম কিছু একটা শব্দ শুনে অনেক ভয় পেতে থাকে। এদিকে কাসুয়া তার ভাইদেরকে তার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা খুলে বলে। ইমাস তাদের আপন মেয়ে নয়, তারা রিঙ্গিং নামের একটা অভিশপ্ত জায়গা থেকে তাকে কুড়িয়ে পেয়েছিল, যেখানে জিন থাকে। কাসুয়া বলে, প্রথমে আমি ওই বাচ্চাটাকে পাওয়ার পর একটা তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। তখন সে বলেছিল বাচ্চাটার ভালো করে যত্ন নিও, তাকে কেউ একজন নিতে আসবে। এই মেয়েটাকে পাওয়ার পর আমরা হঠাৎ করে অনেক টাকা ইনকাম করতে শুরু করি, রাতারাতি অনেক কোটিপতি হয়ে যায়। কিন্তু সেই সুখ আমাদের কপালে বেশি দিন সহ্য হয়নি। আবার হঠাৎ করে সবকিছু হারিয়ে আমরা পথের ফকির হয়ে যাই। তবে আমাদের বাচ্চা কাচ্চা হতো না, যার কারণে আমরা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছি। মনে করেছিলাম ও আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু ও যে আমাদের জন্য এত বড় অভিশাপ হবে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। তখন ডিডিন বলে, তুমি জানতে ওটা অভিশপ্ত জায়গা, তাহলে ওখানে কেন গিয়েছিলে? কাসুয়া তার ভুল বুঝতে পারে। তো যাই হোক, গুগন তার বন্ধুকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে আসলে হঠাৎ করে সে দেখে তার বন্ধু ভয়ঙ্করভাবে মারা গিয়ে সেখানে পড়ে আছে। তার পেটের ভেতর থেকে বড় একটা কাঠের গুঁড়ি ঢুকে গেঁথে আছে। এটা দেখে গুগন দৌড়ে তার ভাইদের কাছে এসে তার বন্ধুর মৃত্যুর খবর দেয়। হঠাৎ করে পরপর এমন মৃত্যু দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো ওই রিঙ্গিং নামক জায়গা থেকে কারোর কোনো অভিশাপ থাকলে তাদের আশেপাশে থাকা সবারও অনেক ক্ষতি হয়। কাসুয়া ভয় পেয়ে বলতে থাকে, এসব কিছুর জন্য দায়ী ওই মেয়েটা, ওকে আগে বন্দি করতে হবে, নয়তো আমাদের প্রাণ চলে যাবে। এদিকে সবাই বাড়ি ফিরে ইমাসকে জোর করে ধরে নিয়ে একটা ঘরের ভিতর পায়ে শিকল পরিয়ে আটকে রাখে। এরপর রাতে যখন সবাই যার যার মতো ঘুমোতে চলে যায়, তখন হঠাৎ করে কাসুয়ার ঘুম ভেঙে যায়। তখন সে উঠে তার পাশে একটা বাচ্চাকে ভৌতিক রূপে দেখতে পায়, যেটা দেখে সে চিৎকার করে ওঠে। এরপর সকাল হলে ইমাসকে দেখার জন্য তার আন্টি ন্যান্সি তাকে দেখতে আসে। তখন সে দেখে ইমাস ভয়ঙ্করভাবে মাথা নিচু করে তার আঙ্গুলগুলো চিপিয়ে রক্ত বের করে খাচ্ছে। সেই সাথে সেখানে পড়ে থাকা রক্ত দিকে খেয়াল করলে ন্যান্সি দেখতে পায় দেয়ালে রক্ত দিয়ে লেখা, তোমরা এখান থেকে কেউই বাঁচতে পারবে না। আবার ইমাসের দিকে তাকালে দেখতে পায় তার ভেতর কোনো কিছু অবশক্তি ভর করেছে। সে অদ্ভুত রকম ভাবে উঠে দাঁড়িয়ে হাসছে। এদিকে জ্যাং ডিডেনের কাছে এসে বলে, এখানে যা হচ্ছে তার কোনো কিছুই আমার কাছে ভালো লাগছে না। আবারও নতুন কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাদেরকে পুলিশের খবর দেওয়া উচিত, আর এই দুইটা মৃত্যুর খবরও পুলিশকে জানানো দরকার। কিন্তু ডিডিন এমন কোনো কিছু করতেই রাজি হয় না। এদিকে ঘরে বসে কাসুয়া তার স্ত্রীর ছবি দেখে অনেক কান্না করে। কাসুয়া তার স্ত্রীকে অনেক মিস করছিল। তাছাড়া কাসুয়া এভাবে মরতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় ইমাসের হাতে মরার থেকে ভালো ইমাসকে সেই নিজেই শেষ করে দেবে। তাই সে নিজে একটা ছুরি নিয়ে ইমাসকে যেখানে বন্ধ করে রেখেছে সেখানে আসে এবং সত্যি সত্যি ছুরি দিয়ে ইমাসের দিকে এগিয়ে যায়। তখন দেখে ইমাসের পেছনে আরো অনেকগুলো আত্মা দাঁড়িয়ে আছে, আর ইমাসের চোখ দুটো কালো হয়ে চারপাশে ধোঁয়া উঠতে থাকে। এই সবকিছু দেখে কাসুয়া চিৎকার করে ওঠে, আর তার চিৎকারের শব্দ শুনেই সেখানে সবাই পৌঁছালে দেখে কাসুয়ার সময় শেষ, অর্থাৎ সে মারা গিয়েছে। অন্যদিকে ইমাস শান্ত হয়ে বসে থাকে। একের পর এক মৃত্যুর সংবাদে গ্রামবাসী সবাই অনেক ভয় পেয়ে যায়। এখন তাদের কি করণীয় তারা কিছুই বুঝতে পারছিল না। এই গ্রামে 3 জন মানুষ মারা গিয়েছে। এবার জ্যাং বিশ্বাস করে ইমাসের ভেতর কোনো অশুভ শক্তি ভর করেছে। জ্যাং বলে, চোখের পলকে দেখতে দেখতে 3 জন শেষ হয়ে গেল। এমন ভাবে চলতে থাকলে আমরা কেউই বাঁচতে পারবো না। তাই যত দ্রুত সম্ভব আমাদের কোনো না কোনো একটা উপায় বের করতে হবে। তাছাড়া ইমাস আমাদের মারার আগে আমাদের তাকেই মেরে ফেলা উচিত। তার এমন আলোচনা শুনে ডিডিন তাকে থামিয়ে দেয়। তখন গুগন বলে, এমন নির্দয়ের মতো কথা বলো না। অতটুকু একটা বাচ্চা মেয়ে কিভাবে মার্ডার করবে? কোনো অপশক্তি ওকে দিয়ে অন্যদের দিনের পর দিন ক্ষতি করাচ্ছে। আমাদের আগে সেই অপশক্তিটাকে খুঁজে বের করে থামাতে হবে। এরপর তারা অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় ইমাসকে যেখান থেকে তার ভাই আর ভাবি কুড়িয়ে এনেছে তারা সেখানে ইমাসকে রেখে আসবে। এরপর ডিডিনরা ইমাসকে বুঝিয়ে বাজিয়ে সেই রিঙ্গিং জায়গায় ইমাসকে ফেলে আসতে চায়,
কিন্তু তখন ইমাস নিষ্পাপ শিশুদের মতো তার চাচাদেরকে জিজ্ঞেস করে, তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো, এখানে এনেছো কেন? তখন ইমাসের চাচা বলে, তুমি একটা অভিশপ্ত মেয়ে, আর তোমাকে তোমার বাবা মা এখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল, যার কারণে তোমাকে আমরা আবারও এখানে রাখতে এসেছি। তুমি যদি আমাদের গ্রামের ভালো চাও তাহলে এখানে থেকে যাও। এ কথা বললে ইমাস এখানে তো থাকতে চাই না, বরং তার চাচাদের সঙ্গে আসার জন্য জোরাজোরি করে। তখন ইমাস তার আঙ্কেল জ্যাংকে কামড়াতে গেলে জ্যাং নিজেকে বাঁচানোর জন্য ইমাসকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইমাস পড়ে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে থাকা সবাই জ্যাককে ভুল বুঝলে জ্যাক তাদেরকে বোঝায়। সে বলে, আমার কোনো দোষ নেই, ও আমাকে কামড়াতে গিয়েছিল বলেই আমি শুধুমাত্র নিজেকেই বাঁচিয়েছি। এরপর বাকিরা সেই সুযোগে ইমাসকে ওই জঙ্গলের ভেতরে রেখে পালিয়ে আসে। এরপর ডিটেন বাড়িতে ফিরে দেখে তাদের আগে ইমাস আবার বাড়িতে ফিরে এসেছে। ইমাসকে দেখে ডিটেন অনেক ভয় পেয়ে যায়, তাই সে ইমাসকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি এই গ্রামের মানুষকে বাঁচানোর জন্য তোমার সঙ্গে এমন করেছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সেই সাথে ইমাসও কান্না করে বলে, আমাকে আর কখনো ওখানে রেখে আসবে না। তখন ডিটেন কান্নায় ভেঙে পড়লে দেখা যায় তার কান্না শুনে গুগন আর জ্যাং এসে দেখে ইমাসের জায়গায় এক ভয়ঙ্কর আত্মা বসে আছে। এটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে গেলে ডিটেন তাদের গলার আওয়াজ শুনে তাদের মুখের দিকে তাকালে বুঝতে পারে হয়তো তারা খারাপ কিছু দেখেছে। এরপর সে আবারও ইমাসের দিকে তাকালে দেখতে পায় সেই ভয়ঙ্কর আত্মা তার সামনে বসা, আর এটা দেখে ডিটেনও ভয়ে ছিটকে দূরে পড়ে যায়। এদিকে জ্যাং ওই আত্মাটাকে মারার জন্য একটা লাঠি এনে তাকে প্রচুর মারতে থাকে, আর হঠাৎ করে দেখতে পাই সে কোনো আত্মাকে মারছে না, বরং ইমাসকে মারছে। তখন সবাই জ্যাংকে বলে, এটা কি করলে? জ্যাং বলে, আমি বুঝতে পারিনি, এটা শয়তানের ধোঁকা ছিল, আমি তো ওই শয়তানটাকে মারছিলাম, কিন্তু কি করে বুঝবো হঠাৎ করে শয়তানটা ইমাস হয়ে গেল। তারপর তারা নিজেদের তর্ক বাদ দিয়ে ইমাসকে দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে, কারণ ইমাস এখনো বেঁচে আছে। এদিকে গুগনকে তার ওয়াইফের কাছ থেকে ওষুধ আনার জন্য পাঠিয়ে দেয়। গুগন ভয়ে ভয়ে এসে তার ওয়াইফের কাছে ওষুধ চায়। ওষুধের কথা শুনে রানী জিজ্ঞেস করে, কার কি হয়েছে? তখন গুগন মিথ্যে কথা বলে ইমাস জঙ্গলের খাদে থেকে নিচে পড়ে গিয়েছে। এরপর তারা দুজন ওষুধ নিয়ে দ্রুত ইমাসের কাছে আসে। এসে দেখে ইমাস আর বেঁচে নেই। এরপর সবাই অনেক ভেঙে পড়লে রাতে জ্যাং আর নেন্সিকে দেখা যায় তাদের মেয়ে নিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু এত কিছুর মাঝে জ্যাং নিজেকে ক্ষমা করতে পারে না, কারণ সে ইমাসের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। সে নিজের হাতে ইমাসকে মেরে হত্যা করেছে। জ্যাংকে এমন অস্থির দেখে ন্যান্সি জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন জ্যাং বলে, একে একে গ্রামে সবাই মারা যাচ্ছে, যদি তোমার আর আমার ছোট মেয়ে রান্তির কিছু হয় আমি কিভাবে বাঁচব? এদিকে লাশ রাতে কে পাহারা দিবে এটা নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। ডিডিন বলে সে লাশের কাছে থাকবে, তো রানী বলে আপনি বাসায় গিয়ে শুয়ে পড়ো, গুগন এখানে থাকবে। এ কথা শুনে গুগন বেশ ভয় পেয়ে যায়, কারণ গুগন একটু ভীতু টাইপের ছিল। তাই সে ফরেস্ট গার্ডকে কিছু টাকা দিয়ে সারা রাত এই লাশ পাহারা দিতে বলে। ফরেস্ট গার্ড টাকা পেয়ে লাশ পাহারা দিতে রাজি হয়ে যায়। রাতে যখন ন্যান্সির মেয়ে ঘুমাচ্ছিল হঠাৎ করে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় একটা ছায়া তাদের দরজার কাছ থেকে তাকে ডাকছে। ছোট বাচ্চা মেয়ে কোনো কিছু বুঝতে না পেরে বাইরে বেরিয়ে যায়। তখন হঠাৎ করে ন্যান্সির ঘুম ভাঙলে সে বুঝতে পারে তার মেয়ে বিছানায় নেই। এরপর সে বাইরে এসে দেখে তার মেয়ে দাঁড়িয়ে আছে। ফরেস্ট গার্ড একটা রুমের বাইরে ঘুমিয়েছে, আর তার সামনে ইমাস খুব ভয়ঙ্কর ভাবে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে ভয় পেয়ে রান্তিকে নিয়ে দ্রুত ভেতরে চলে যায়। তখন ফরেস্ট গার্ডের ঘুম ভাঙলে সে দেখতে পায় ইমাসকে যেখানে শুয়ে রাখা হয়েছে সেখানে সে শুয়ে আছে, আর তার পুরো শরীর ভার হয়ে আছে। সে নিজেকে নড়াচড়া করতে পারছিল না। এমনকি সে দেখতে পায় তার পাশে ইমাসের লাশের ওপর থেকেই ধীরে ধীরে কাপড়টা সরে যায়, আর ইমাস তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। সে কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছিল না। ঠিক সেই সময় গুগন ফরেস্ট গার্ডকে ডাকলে তার ঘুম ভেঙে যায়, আর সে বুঝতে পারে এটা তার ভয়ঙ্কর স্বপ্ন ছিল। সে এতটাই ভয় পেয়েছিল যে সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। ফরেস্ট গার্ডের দৌড় দেখে গুগন বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো না কিছু দেখেছে। তারপর গুগন যখন ঘরের ভেতর তাকায় তখন দেখে সেখানে কোনো লাশ নেই। এটা দেখে সে দৌড়ে জ্যাংকে এসে ঘুম থেকে ডেকে তোলে, আর এই বিষয়টা খুলে বলে। জ্যাং গুগনের কথা শুনে ইমাসের ঘরে এসে লাশ সেখানেই দেখতে পায়। যেহেতু এখন অনেক রাত, তাই তারা ইমাসের লাশটাকে গা গোসল না দিয়ে মাটি দিতে পারছিল না। তাদের সকাল পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে।
তো যাই হোক, একা ন্যান্সি তার মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিল। তখন তার দরজায় কে যেন এসে বারবার কড়া নাড়াচ্ছিল। ন্যান্সি বারবার করে দরজা খোলে, বাইরে কাউকেই দেখতে পায় না। তাই সে ঠিক করে সে আর দরজা খুলবে না, ভেতর থেকে দেখবে বাইরে কেউ আছে কিনা। তখন সে দেখতে পায় তাদের বিছানার কাছে সেই ভয়ঙ্কর আত্মাটা দাঁড়িয়ে আছে। এমন বিভৎস আত্মা দেখে ন্যান্সি জোরে চিৎকার করে ওঠে। সেখানে দ্রুত জ্যাং আর গুগন দৌড়ে আসে। সবাই আসার সাথে সাথে ওই ভয়ঙ্কর আত্মাটা সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে গুগন ঘরে আসলে রানী দরজা খুলে দেয়। তারা দুজন ভেতরে যখন কথা বলছিল তখন হঠাৎ করে আবারও তাদের দরজায় কেউ একজন কড়া নাড়ে। রানী উঠে গিয়ে দরজা খুলে দেখে গুগন বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে এতক্ষণ সে রুমের ভেতরে কার সঙ্গে কথা বলল, এটা ভেবে আবারও রানীর সোফায় গুগনের দিকে তাকালে কাউকে আর সেখানে দেখতে পায় না, যার কারণে রানী অনেক ভয় পাচ্ছিল। এভাবে পুরো ভয়ঙ্কর একটা রাত কেটে গেলে সকালে উঠে তারা সবাই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তখন গুগন বলে উস্তাদকে খবর পাঠাও। ডিডিন বলে আমি এতক্ষণে তাকে খবর দিয়েছি, সে খুব দ্রুত এখানে চলে আসবে। মূলত তারা একজন কবিরাজকে ডেকে পাঠিয়েছে। কিছুক্ষণের ভেতর উস্তাদ আসলে তারা সবাই ইমাসের ঘরে তাকে নিয়ে আসে। তবে সকাল হতে হতে লাশ থেকে বিচ্ছিরি গন্ধ বেরিয়ে পড়ে। কেউ ভেতরেই ঢুকতে পারছিল না, প্রত্যেকে নাকে হাত দিয়ে ভেতরে ঢুকছিল। গন্ধ কমানোর জন্য তারা লাশের চারপাশে একটু চা পাতা ছিটিয়ে দেয়। এরপর গুগনরা তিনজন মিলে ওই লাশটা উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাশটা এত ভারী ছিল যে তারা কেউই তাদের সব শক্তি দিয়েও লাশটা উঠাতে পারছিল না। এসব কিছু দেখে উস্তাদ ভয় পেয়ে যায়। এ কেমন ভয়ঙ্কর ঘটনা যে লাশটাকে কোনোভাবেই তোলা যাচ্ছে না। উস্তাদ সূরা পড়ে লাশের দিকে তাকালে দেখতে পায় ভয়ঙ্কর সেই আত্মাটা লাশের উপর শুয়ে আছে। এটা দেখে উস্তাদ জোরে জোরে সূরা তেলাওয়াত করতে শুরু করে যাতে আত্মাটা সেখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় প্রথমে আত্মাটা না গিয়ে বরং উস্তাদের একদম মুখের সামনে এসে দাঁড়ায়। উস্তাদ আরো জোরে জোরে সূরা পড়তে শুরু করলে একটা পর্যায়ে আত্মাটা এখান থেকে চলে যায়। ওই লাশটাকে এখনো কেউই তুলতে পারে না। তারপর উস্তাদ সবাইকে এক জায়গায় ডেকে জিজ্ঞেস করে তোমরা কি এমন করেছ যার কারণে লাশটা এত ভারী হয়ে আছে। তখন গুগন সম্পূর্ণ বিষয়টা খুলে বলে তারা ইমাসকে কিভাবে পেয়েছে। তার ভাই অভিশপ্ত রিঙ্গিং জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল তাকে। এসব কথা শুনে উস্তাদ বুঝতে পারে আসল সমস্যা কি। সেই সাথে জ্যাং নিজের অপরাধ স্বীকার করে, অর্থাৎ তারা উস্তাদের কাছে কোনো কিছুই গোপন করে না। জ্যাং শয়তানকে দেখে ইমাসকে নিজের হাতে মেরে ফেলেছে। জ্যাংকের এমন কাজের কথা শুনে ন্যান্সি এখান থেকে উঠে যায়। তখন বাইরে একটা চিৎকার শুনে রান্তি সেখানে ছুটে যায়। মূলত এটা ছিল ওই আত্মার চিৎকার। আত্মাটা ছোট মেয়ে রান্তিকে বশ করে নিয়েছে। ন্যান্সি বাইরে গিয়ে রান্তিকে আনতে গেলে রান্তি তার সঙ্গে আসতে চায় না। সেও অদ্ভুতভাবে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। চোখগুলো তার পুরো কালো হয়ে গিয়েছিল। এসব কিছু দেখে ন্যান্সি জোরে চিৎকার করলে বাকি সবাই ঘর থেকে বেরিয়ে আসে আর পুরো জঙ্গলের ভেতর খুঁজতে থাকে। জ্যাং জঙ্গলের ভেতর গিয়ে খুঁজলে দেখে সেখানে ওই শয়তান আত্মাটা দাঁড়িয়ে আছে আর তাকে দেখে জ্যাং নিচে খাদে পড়ে যায়। এরপর সবাই রান্তিকে খুঁজে পায়, কিন্তু দেখে এখনো রান্তি পজেস অবস্থায় আছে। উস্তাদ তখন সূরা পড়লে রান্তি হুঁশে ফিরে আসে, কিন্তু ওই রাতে তারা আর জ্যাংকে কোথাও খুঁজে পায় না। পরদিন সকাল হলে সবাই যখন জঙ্গলের ভেতরে জ্যাংকে খোঁজাখুঁজি করছিল তখন তারা দেখতে পায় জ্যাং জঙ্গলের ভেতরে পড়ে আছে। এদিকে কোনো উপায় না পেয়ে উস্তাদ সবাইকে সন্ধ্যার পর বাইরে যেতে নিষেধ করে যায় এবং বলে আমি আমার উস্তাদের সঙ্গে দেখা করে এর কোনো একটা ভালো ফয়সালা নিয়ে আসবো। এদিকে উস্তাদ চলে যাওয়ার পর দিনের বেলায় গুগন আর তার স্ত্রী রানী ইমাসের ঘরে আসে যাতে তারা এখান থেকে কোনো কিছু জানতে পারে কেন তাদের সঙ্গে এমন কিছু হচ্ছে। তো ইমাসের সম্পূর্ণ রুমটা খুঁজতে খুঁজতে তারা একটা ড্রয়ারের ভেতর একটা লকেট খুঁজে পায়। সেটা তারা নিয়ে আসে। লকেটের ভেতরে একটা মহিলার ছবি দেখতে পায়, তবে তাকে তারা কেউ চিনতে পারে না। তো উস্তাদের কথা মতো তারা কেউই সন্ধ্যার পরে বাইরে বের না হলেও রাতে কাগজের প্লেন নিয়ে খেলা করতে করতে রান্তি বাইরে বেরিয়ে আসে আর সে দেখতে পায় ভয়ঙ্কর ভাবে ইমাস দাঁড়িয়ে আছে। রান্তিকে সে তার সাথে করে নিয়ে যেতে চায়। রান্তিও কোনো কিছু না বুঝে ইমাসের হাত ধরে এখান থেকে চলে যাবে। ঠিক সেই সময় ঘরের ভেতর ন্যান্সি সে ভয়ঙ্কর আত্মাটাকে আবারও দেখতে পায়। এটা দেখে সে চিৎকার করে উঠলে জ্যাংকের ঘুম ভাঙলে সে আত্মাটা আবারও তাদের সামনে থেকে গায়েব হয়ে যায়। তবে তারা বুঝতে পারে তাদের মেয়ে রান্তি ঘরে নেই। এদিকে ইমাস রান্তিকে নিয়ে যাওয়ার সময় ডিডিন সেখানে চলে আসে। ডিডিন তখন ইমাসকে অনেক অনুরোধ
করে বলে, তুমি রান্তিকে নিও না, আমরা তো তোমাকে ছোটবেলা থেকে অনেক ভালোবেসেছি, তাহলে কি করে তুমি আমাদের ক্ষতি করছো। এসব কথা শুনে ইমাসের আত্মাও বেশ ইমোশনাল হয়ে যায়, আর তার মনে পড়ে ছোটবেলায় ডিডিন তাকে কত ভালোবাসতো, তাই সে রান্তিকে সেখানে রেখেই চলে যায়। তো যাই হোক, উস্তাদ তার কথা মতো তার উস্তাদদের সঙ্গে দেখা করেই এই সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। তখন উস্তাদ তাকে বুঝিয়ে বলে, আত্মা বা শয়তান কখনো মানুষকে মারতে পারে না, ওরা শুধু মানুষকে ধোকা দিতে পারে, আর মানুষ ধোকায় পড়ে নিজেরাই নিজেদের ক্ষতি করে। এদিকে সবাই ওই লকেট নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেয় এটা উস্তাদের কাছে ছবি তুলে পাঠাবে। গুগন ফোনে ছবি তুলে উস্তাদকে পাঠালে উস্তাদ তখন তার গুরুর কাছে বসেছিল। হঠাৎ করে ফোনে মেসেজ আসলে ছবিটা তার উস্তাদকে সে দেখায়। উস্তাদ এই ছবিটা দেখে তাকে চিনতে পারে আর বলে, আমি ওকে চিনি, ও সামনের একটা রেস্টুরেন্টে কাজ করতো। তখন তার ঠিকানা নিয়ে মারিসার বাড়িতে আসে। সেখানে গিয়ে মারিসার মাকে খুঁজে পায় এবং তাকে এই সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। তখন মারিসার মা কান্না করে তার মেয়ের সঙ্গে কি ভয়ানক অন্যায় হয়েছিল সেই বিষয়টা উস্তাদকে খুলে বলে। সে বলে, আমার মেয়ে ভীষণ ভালো ছিল, একদিন সে তার হোটেল মালিক আর কর্মচারীর হাতে রেপ হয়, আর এই ঘটনার পর থেকে সে ভিতর থেকে অনেক ভেঙে পড়ে, কখনো কারোর সঙ্গে কোনো কথা বলতো না, এমনকি কখনো বাইরেও যেত না। ওই ঘটনার পর সে প্রেগনেন্ট হয়ে যায়। তবে এই বাচ্চার পরিচয় সে কিভাবে সামনে আনবে, তাই সে সবসময় কান্নাকাটি করত, নিজেই নিজেকে টর্চার করত, জোরে জোরে নিজের পেটে আঘাত করত। হঠাৎ একদিন সেই অবস্থায় বাড়ি ছেড়ে চলে যায়। সে কোথায় গেল, কি অবস্থায় আছে তার কোনো খোঁজ খবর কেউ জানতে পারে না। বেশ কিছুদিন খবরের কাগজে দেখতে পায় ওই হোটেল মালিক আর যে কর্মচারী আমার মেয়েকে রেপ করেছিল তারা মারা গিয়েছে। এই নিউজটা দেখে আমি আন্দাজ করেছিলাম এর পিছনে নিশ্চয়ই আমার মেয়ে রয়েছে। এরপর হঠাৎ করে সেদিন আমার দরজায় নক করলে আমি দেখতে পাই একটা মেয়ে বাচ্চার গলায় লকেট দিয়ে তাকে সেখানে রাখা হয়েছে। তার পাশে ব্লাড দিয়ে লিখে রেখে গিয়েছে রিঙ্গিং নামক জায়গায় এই বাচ্চাটাকে রেখে আসতে। ওই দিন রাতে আমি বাচ্চাটাকে সেখানেই রেখে আসি, কিন্তু দেখি হঠাৎ করে এক দম্পতি যাদের সন্তান ছিল না তারা এই বাচ্চাটা পেয়ে অনেক খুশি হয় আর তারা সাথে করে তাকে নিয়ে যায়। এই দম্পতি ছিল কাসোয়া আর তার স্ত্রী। উস্তাদ তখন বৃদ্ধ মহিলাটাকে বলে, আপনি ছাড়া এই গ্রামটাকে কেউ বাঁচাতে পারবে না, আপনি আমাকে সাহায্য করুন। তখন বৃদ্ধ মহিলা উস্তাদের সঙ্গে আসতে রাজি হয়। এদিকে উস্তাদ গুগনদের খবর পাঠায় তারা যেন ওই অভিশপ্ত জায়গায় আসে। গুগন ডিডিনদের জানালে তারা বলে, এখন রাত্রি অনেক অসুস্থ, তাকে আমি ফেলে যাব না, তোমরা যাও। এই কথা শুনে গুগন আর তার স্ত্রী সে অভিশপ্ত জায়গায় রওনা হয়। এদিকে ওই আত্মাটা এসে রান্তের কাছে দাঁড়িয়ে থাকে। এটা দেখে জ্যাং তাকে মারতে গেলে ওই আত্মাটা এবার জ্যাংকের ভিতরে ঢুকে যায়। ডিডিন বারবার করে তখন আত্মাটাকে বলে, তুমি কেন আমাদেরকে বিরক্ত করছো, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তখন আত্মাটা বলে, তোরা আমার জিনিস আমাকে ফিরিয়ে দে। তখন রান্তি তার বাবার এমন অবস্থা দেখে তার বাবাকে জড়িয়ে ধরে। দেখা যায় জ্যাং তখন ঠিক হয়ে গেলেও রান্তি অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, তারা ওই অভিশপ্ত জায়গায় এখন একটা রিচুয়াল করবে। বৃদ্ধ মহিলা উস্তাদকে বলে, আমাকে এখানে বসিয়ে দাও আর আমার চারপাশে বাঁশের মশাল জেলে দাও। যখন দেখবে মশালগুলো নিভে যাচ্ছে তখন আমার সময় ফুরিয়ে যাবে। সেই সাথে রানীকে বলে, তুমি আমাকে ধরে বসো, আমার সঙ্গে যা কিছু হবে সবকিছু তুমি দেখতে পাবে। তো তার কথা মতো সবাই ঠিক তাই করে। ওই লকেটটাও তার কাছে দিয়ে দেয়। তো দেখা যায় বৃদ্ধ মহিলা আত্মাদের জগতে এসে ইমাসকে খুঁজতে শুরু করে। এমনকি সে ইমাসকে পেলে বারবার করে ইমাসকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু ইমাস তার সঙ্গে যেতে রাজি হয় না। তখন মহিলাটা বুঝিয়ে বলে, আমি তোমার নানি, এখনো পৃথিবীতে বেঁচে আছি, তুমি আমার সঙ্গে চলো। তখন একটা শয়তান এসে ইমাসকে দূরে কোথাও একটা টেনে নিয়ে যায়। ইমাসের নানি আবারও তাকে খুঁজতে শুরু করে। আবারও তাকে পেলেই ইমাস তার নানির সঙ্গে আসতে রাজি হয়, কিন্তু তখন ওই আত্মাটা এসে তাদেরকে বাধা দেয়, ইমাসকে এখান থেকে যেতে দেয় না। তবে ইমাস এবার তার নানির সঙ্গে এক হয়ে এই পৃথিবীতে আসতেছে। তখন দেখা যায় বাইরে ওই মশালের আগুনগুলো নিভে যায়, অর্থাৎ তারা ওই আত্মাদের জগতে আটকা পড়েছে। মশালগুলো যদি জ্বলন্ত অবস্থায় থাকতে থাকতে তারা বেরিয়ে আসতো তাহলে হয়তো তারা বেঁচে যেত। বাইরে মশালগুলো নিভে যাওয়ার সাথে সাথে বৃদ্ধ মহিলাটাও মাটিতে ঢলে পড়ে, অর্থাৎ সে মারা গিয়েছে। রানী জানায় তারা দুজন আত্মাদের জগতে আটকে গিয়েছে, তারা হয়তো আর কখনো ফিরে আসতে পারবে না। এদিকে রান্তির জ্ঞান ফিরে আসে।
সকালে পুলিশ এসে ওই কবরগুলো খুললে কারো লাশ সেখানে আর পায় না। এমন রহস্যজনকভাবে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এবার গল্পের রহস্যটা আপনাদেরকে বুঝিয়ে বলি। শুরুতেই আমরা দেখেছিলাম একটা মেয়ে আত্মার কাছে নিজেকে উৎসর্গ করেছে। সেটা ছিল মারিসা। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল সেটা সে আত্মাদের কাছে বিচার দিয়ে তার ন্যায় বিচার চাইছিল, যার কারণে সে নিজেকে সহ তার প্রিয় জিনিস তার সন্তানকে আত্মার কাছে উৎসর্গ করে। সবকিছু ঠিক মতো চলছিল। ওই দিন রাতে আত্মাদের কাছে উৎসর্গ করা জিনিস অর্থাৎ ইমাসকে কাসওয়ারা তুলে নিয়ে আসে, যার কারণে আত্মারা প্রতিশোধ নেওয়ার জন্য এমন কিছু করেছে। আত্মাদেরকে আঘাত করার জন্য সে ভীষণ রেগে গিয়েছিল। তো আপনাদের কাছে এই ভয়ঙ্কর গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।